মানসাই নিউজ সবার কথা বলে। সাংবাদিক সম্মেলন আমাদের জেলার সমস্ত এমএলএ রাজ্যের নির্দেশ অনুসারে যা যেদিন ডেট করেছে সেদিন সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। তো আজকে আমার তারিখ আমরা এই নৌপাটি অঞ্চলে গোলকগঞ্জ পার্টি অফিসে সাংবাদিক বন্ধুদের আমরা দেখেছি আগামী দিনের তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্য। প্রথমেই বলি যে আপনারা সবাই জানেন যে কোভিড-19 এই তার সম্পর্কে খবরের কাগজ, টেলিভিশনে প্রতিদিন প্রতি ঘন্টায় এমনকি প্রতি মিনিটেই খবর হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমাদের দলের বক্তব্য, সেই বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার যে নামটাই হলো কোভিড-19। তার মানে এখন 2020 সালের আজকে 8ই মে, 2019 সালে এই মারণ ভাইরাস করোনা হচ্ছে উৎপত্তি। এই কারণেই নামটা কোভিড-19। কথাটা এই কারণেই আমরা উল্লেখ করছি যে 2019 সালে শেষের দিকে যখন চীনে উনান শহরে এটা ধরা পড়ল, তারপরে থেকে গোটা পৃথিবীতে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ল এই করোনা ভাইরাস। আমাদের দেশে এই ভাইরাস আমদানি করার ক্ষেত্রে বা যেভাবে আসলো তার মূল একটা কারণ হলো আন্তর্জাতিক যে বিমান চলাচল। এই ডিসেম্বর মাসে 2019 তারপরে যদি রাষ্ট্রসংঘের বা তার নির্দেশ মতো ফ্লাইট চলাচল বন্ধ থাকত, তাহলে এই ভাইরাস আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে এই ভাইরাসটাকে আগের থেকে ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকার তারা ব্যবস্থাটা নিলেন না। কিছুটা প্রশাসনিক ব্যর্থতা এবং কিছুটা রাজনৈতিক উদ্দেশ্য। রাজনৈতিক উদ্দেশ্য এই কারণে বলছি যে আপনারা সবাই জানেন যে নমস্তে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আছেন আমাদের দেশে। সেখানে একটা বড় ধরনের লক্ষ লক্ষ মানুষের জমায়েত হলো। সেই কারণে তারা লকডাউন বা অন্য কোনো রাস্তায় আমাদের সরকার গেলেন না। দ্বিতীয়ত হচ্ছে তখনও পার্লামেন্ট চলছিল দিল্লিতে। আমাদের তৃণমূলের সাংসদরা বারে বারে এই বিষয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু সরকার পক্ষ সেটা রাজি হননি। পার্লামেন্ট যেমন বন্ধ হলো না, এর মূল কারণ মধ্যপ্রদেশের সরকার গঠন। মধ্যপ্রদেশের বিজেপি সরকার গঠনের প্রক্রিয়া তখন চলছে। এই দুটি কারণের জন্য আমাদের সরকার বিভিন্ন রকম যে ব্যবস্থা, লকডাউন বা ইত্যাদি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা দেরি করলেন। ইতিমধ্যে গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এই বিমান চলাচল বা আমাদের সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির জন্য ছড়িয়ে দেবে, মেনটেন করেই তাদেরকে আনা হবে। কাজে এটা একটা কেন্দ্রীয় সরকার বা রেল দপ্তরের একটা ব্যর্থতা। সঠিক সময়ে তারা সঠিকভাবে এই লকডাউনের আগে ঘোষণা করলেন না, শ্রমিকদেরকে আনার জন্য ব্যবস্থা করলেন না, এবং রাস্তাঘাটে বাসে ট্রেনে অনেক শ্রমিক মারা গেলেন। এই দুর্দশার কথা আমরা জানি। এই বিষয়টা আমাদের লকডাউন পর্বে প্রথমেই
এই সমস্যা কিন্তু আমাদের চলে আসছে। আমরা যদি বলি যে এই ঘটনাগুলি যেমন মনে করেন আরও বেশি করে লকডাউন করবে, সামাজিক দূরত্ব, মুখে মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজেশন করা, হাত ধোয়া, এগুলো স্বাস্থ্যবিধি অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকেও বারবার বলা হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যের বিজেপির নেতা দিলীপ ঘোষ তিনি হুমকি দিয়েই বললেন যে লকডাউনের নিয়মগুলি না মানার চ্যালেঞ্জ জানাচ্ছেন। এই যে একটা বিষয়, একটা বিজেপির রাজ্য সভাপতি সেই বলছে লকডাউন মানা হবে না, তাহলে না মানার কারণটা এই ধরনের হুঁশিয়ারি দেওয়া মানে মানুষের মধ্যে আরও কিন্তু এই ভাইরাসটা কিন্তু বেশি করে প্রবেশ করলো এবং লকডাউন ঠিকমতো কার্যকরী করা সম্ভব হচ্ছিল না। তো আমরা এই কথা বলি যে এখন যারা এই যে পরিযায়ী শ্রমিক বা আমাদের বাইরের ছেলেরা কাজ করতে গেছেন, তাদের অসহায় কথা চিন্তা ভাবনা করে মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্কিম করেছেন, আপনারা জানেন, এই যেটা স্নেহের পরশ। এই স্নেহের পরশ একটা অ্যাপের মাধ্যমে অনলাইনে যারা যেখানে ছিল বা আছে এখনও, তারা একটা আবেদন করেছিলেন 1,000 টাকা করে এককালীন দেওয়ার জন্য। তো নিশ্চিতভাবে এই শ্রমিকরা যারা বাইরে দুঃখ কষ্টে আছেন তাদের কিছুটা সুরাহা করার জন্য এই যে আন্তরিক যে প্রচেষ্টা, এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন বা জানতে পারছেন। এই বিষয়ে আমার এলাকার যেটা তথ্য আছে যে মাথাভাঙা ব্লক 1 স্নেহের পরশ মানে যেটা 1,000 টাকা করে, এখানটায় 1670 জন যারা অ্যাপের মাধ্যমে আবেদন করেছিল, যাদের অঞ্চল ভিত্তিক ভেরিফিকেশনের পরে গেছে, তারা অনেকেই টাকা পেয়ে গেছেন, আরও পাবেন। এইভাবে শীতলকুচি ব্লকেও প্রায় 2,000-এর মতন এই স্নেহের পরশ প্রকল্পে এইভাবে আবেদনের মাধ্যমে তারা 1,000 টাকা করে অ্যাকাউন্টে পাওয়া শুরু হয়েছে, অনেকে পেয়েছে। এইভাবে যারা বাইরে ছিলেন শ্রমিকরা, তাদের জন্য এই ব্যবস্থা মমতা ব্যানার্জি সরকার গ্রহণ করেছেন। পাশাপাশি যারা ইতিমধ্যেই চলে আসেন, বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার আছে, হোম কোয়ারেন্টাইনে আছে, তারা বাড়িতে ফিরলে যদি তারা 100 দিনের কাজ করতে চান, তাহলে জব কার্ড না থাকলে জব কার্ডের জন্য বিডিওর কাছে আবেদন করলেই তাদেরকে জব কার্ড দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে লিস্টেড হয়েছে এবং অনেকে আবেদনপত্র দেওয়া শুরু করেছেন। এছাড়া দেওয়ার ব্যবস্থা করছে। তা ঋণ নেওয়াটা হচ্ছে এক জিনিস, আর নগদ টাকাটা হাতে পাওয়া হচ্ছে অন্য। তাই শুধু গল্প করা হচ্ছে 1 লক্ষ কোটি টাকা সরকার বরাদ্দ করবে করোনার জন্য দিল্লি সরকার, কিন্তু মানুষের কাছে মানুষের হাতে টাকা পৌঁছালেন না। বরঞ্চ যারা শিল্পপতি, যাদেরকে সাবসিডি দেওয়া হচ্ছে, যাদেরকে সার দেওয়া হচ্ছে, তারাই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই পলিসির মাধ্যমে তারা কিন্তু সুযোগটা গ্রহণ করছে। এবং এই সমস্ত বিষয় আমরা নিশ্চিতভাবে মানুষের কাছে আমরা তুলে ধরছি, তুলে ধরে মানুষকে আমরা সঠিকভাবে জিনিসটাকে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমাদের এই বিষয়টা এখন যে সমস্ত আছে, যে বিজেপি আমাদের বাংলার মানুষের জীবন জীবিকা নিয়ে যে ভাবাবেগ, তারা যে আঘাত দেওয়ার চেষ্টা করছে এবং এই সময়ে তারা রাজনীতি করছেন, কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবাংলার বিজেপি তারা এই সমস্ত করছেন, কিন্তু জনগণের পাশে দাঁড়ানোর মতো এমন কোনো নজির এখনও পর্যন্ত আমরা চাই দেখি। আমাদের বিধানসভাতেই দেখি
এখানে বিজেপি নেতা একজন হচ্ছে পুরনো নেতা, আমরা জানি হেমচন্দ্র বর্মন। আমরা কাগজে একদিন দেখলাম যে 50 জন লোককে দিয়েছে, কিন্তু তারা নিষ্ক্রিয় বসে আছেন, মানুষের পাশে তারা যাচ্ছেন না, অথচ বিজেপি এলাকায় এলাকায় মানুষের কাছে বিভ্রান্তিমূলক কাজ, বিভ্রান্তি করার প্রচার করছেন। এইভাবে সীমান্তের গেট, পশ্চিম আমাদের শীতলকুচি বিধানসভা কেন্দ্রে সীমান্তের গেট কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিএসএফ গেট বন্ধ করে দিলেন, এবং গেট না খোলার জন্য যে কৃষকদের যে দুর্দশা, সেই সময় আপনারা অনেক সংবাদপত্রে খবর বের করেছিলেন। আমরা জেলা শাসককে লিখলাম, জেলা শাসক মাননীয় মুখ্যমন্ত্রীকে বললেন নানানভাবে চেষ্টা করে গেট খোলার সম্পূর্ণ ব্যবস্থাটা হয়নি, কিন্তু চাষবাস করার জন্য, ফসলটা কেটে আনার জন্য যে একটা সময় বরাদ্দ, সেই সময় বরাদ্দটা করে আপাতত সেইভাবে গেটগুলো খোলার জন্য ব্যবস্থা করা হলো। এবং এই গেট খোলার ব্যাপারে নানান রকম বিভ্রান্তি ইত্যাদি হচ্ছে, কিন্তু আমরা চাই যে গেট যেভাবে আগে খোলা হয়েছিল সেইভাবেই খোলা হোক। আর কয়েকদিনের মধ্যে 4 মাসের পুরো সময় আসবে, মরশুম আসবে, মানুষ যদি হাল গরু বা ইত্যাদি নিয়ে বেড়ার ওপারে যেতে না পারে, তাহলে একটা সাংঘাতিক অবস্থা কিন্তু সৃষ্টি হবে। এইভাবে আমরা সর্বতভাবে প্রতিষ্ঠান তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল সেইখানটায় দেওয়ার জন্য আমরা সমস্তভাবে মানুষকে সংঘবদ্ধ করে আমরা এগিয়ে যেতে চাই। এইভাবে আমাদের যারা কোভিড-19 এই চলাকালীন যাতে তৃণমূল কংগ্রেস বা পার্টির আমাদের পঞ্চায়েত সভাপতি প্রধান এই যাতে তারা দুর্বল হয়ে না পড়ে, বিজেপি যারা বিভ্রান্ত না হয়ে পড়ে, তার জন্য ছোট ছোট বৈঠক শুরু হয়ে গেছে। 20-25 জনের বেশি কোনোখানে রাখা হবে না। রাজ্যের নির্দেশ অনুসারে ছোটোখাটো বৈঠকের মাধ্যমে আমরা এই অপপ্রচারের বিরুদ্ধে একদিকে মোকাবিলা করব, অপরদিকে এই লকডাউন তো এখন নেই আনলা ভগবান, তা হলেও সামাজিক সুরক্ষা বিধি সবাই যাতে মেনে চলে, তার জন্য আমরা প্রচার অভিযান আগের থেকে চলছে, আবারও আমরা করব। পাশাপাশি মানুষের কী কী অসুবিধা হচ্ছে সেই অসুবিধাগুলো দূর করার জন্যই ছোটোখাটো বৈঠকের মাধ্যমে আমরা এই সমস্ত কাজে এগিয়ে যাব। মূলত এই বিষয়টিকে আমাদের জানানোর জন্যই আজকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। আশা করি সাংবাদিক বন্ধুরা আপনারাও সহযোগিতা করবেন। আমাদের এলাকায় যদিও পজিটিভ কেস কিছু এসছে, বাইরে থেকে যে ছেলেরা, নামটা হোম কোয়ারেন্টাইন, কিন্তু তারা হোমে থাকছে না, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, এর জন্য কি প্রশাসনিক কোনো ব্যবস্থা আছে? না, প্রশাসন তো নজর রাখছে। হোম কোয়ারেন্টাইনে যাদেরকে পাঠানো হচ্ছে তাদের নথিপত্র বা তথ্য পুলিশ প্রশাসন বা ব্লক প্রশাসন, ক্ষুদ্র শিল্প বিভিন্নভাবে এই বেকার শ্রমিকদেরকে কাজে নিযুক্ত করে টাকা দেওয়া, অর্থ দেওয়ার ব্যবস্থা করা হবে। এইভাবে আমরা যারা বাইরে থেকে আসলেন তাদেরকে সহযোগিতা করার জন্য সরকারের হচ্ছে এই প্রচেষ্টা। আমরাও বিধানসভার বিধায়ক বা আমাদের অঞ্চল নেতৃত্ব, প্রধান ইত্যাদির মাধ্যমেও আমরা তাদেরকে সহযোগিতা করছি। চাল ডাল ইত্যাদি দিয়ে যে শ্রমিকরা এখনও ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন যেটা আমাদের আছে, সেখানে সরকারের পক্ষ থেকে খাবার দাবার চালাচ্ছে, কিন্তু যেটা কমিউনিটি কোয়ারেন্টাইন পরবর্তীকালে শুরু হলো, এই কমিউনিটি কোয়ারেন্টাইনে বাড়ির থেকে খাবার দেওয়া, তো অনেক বাড়ির থেকেই গরিব মানুষ খাবার দিতে পারছেন না। সেখানে আমরা বিভিন্নভাবে কোনোখানে ব্যবসায়ী সমিতি সহযোগিতায়, কোনোখানে প্রধানের সহযোগিতায় এই সমস্ত বিলি বন্টন
চাল ডাল তেল এইগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করছি। কালকে আমরা যেমন গোপালপুরে দিয়েছিলেন, আগামীকাল বলিহাটে আছে, সব জায়গাতেই করা হচ্ছে। তো এই ধরনের কোয়ারেন্টাইন সেন্টার ইনস্টিটিউশনাল এবং কমিউনিটি, এই কমিউনিটি সেন্টারের মাধ্যমে পাড়ার ছেলেরা, যারা পাড়ার একটা প্রাইমারি স্কুল বা আইসিডিএস সেন্টার, এইগুলোর মাধ্যমে তারা আসেন, যাতে করে বাড়ির লোক তাদের খাবার দাওয়ার ব্যবস্থাটা বাড়ি থেকে করতে পারেন। এই ধরনের প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে আমাদের নেওয়া হয়েছে। এছাড়া এবারে লকডাউনের পিরিয়ডে স্বাভাবিক কারণে মানুষ বেকার হয়ে গেলে, শ্রমজীবী মানুষ, বিশেষ করে শ্রমিক সম্প্রদায়ের মানুষ, এখানেও কিন্তু একটা মমতা ব্যানার্জি স্কিম ঘোষণা করলেন, যার নাম হলো প্রচেষ্টা। অর্থাৎ যারা লকডাউনের পিরিয়ডে কর্মহীন হয়ে সেই প্রচেষ্টা অ্যাপের মাধ্যমে সেখানটাও আবেদন হলো, প্রচেষ্টাও 1000 করে টাকা নিশ্চয়ই যারা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করেছেন তারা পাবেন। আমার কাছে যেটা তথ্য আছে যে আমাদের শীতলকুচি ব্লকে 671 জন অ্যাপ্রুভ হয়েছে আর কি প্রচেষ্টা প্রকল্প। মাথাভাঙা ব্লক 1-এ 391 জন প্রচেষ্টা প্রকল্পে তারা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে। ওই টাকা পাওয়া হয়তো শুরু হয়েছে, তার কোথাও টাকা পাওয়া আমাদের চলবে। এইভাবে কর্মহীন ব্যক্তিদের প্রচেষ্টা, স্নেহের পরশ ইত্যাদির মাধ্যমে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে যাতে 5 কেজি করে চালের ব্যবস্থা করা যায়। রেশনে যেমন বিনা পয়সায় চাল দেওয়া হচ্ছে, যাদের ডিজিটাল কার্ড নেই তাদেরকে ফুড কুপন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সমস্ত মানুষকে খাদ্যের ব্যবস্থা সরকার করেছেন, যাতে কেউ অনাহারে না থাকে, সেই ব্যবস্থাটা সরকারের পক্ষ থেকে নিশ্চিতভাবে আমরা করেছি। আমাদের যদি এলাকার কথা বলি, আমরা এলাকায় লকডাউনের পিরিয়ডে কিছুটা সহযোগিতা করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমার কাছে যা তথ্য আছে যে আমার বিধানসভা এলাকায় 301টা বুথ আছে। তো 301টা বুথে আমরা 1 কুইন্টাল করে চাল, তার সঙ্গে কিছু আলু, সবজি বা ইত্যাদি ইত্যাদি আমরা দিয়েছিলাম। এবং এছাড়া এই সারা বুথ ভিত্তিক ছাড়া কিছু শ্রমিক, মোটর শ্রমিক বা টোটো শ্রমিক এবং পৌরকার, যারা আছে সোশ্যাল ডিস্টেন্সের মেনটেন করতে পারছে না, যারা করতে পারছে না, তাদেরকেও সহযোগিতা আমরা করেছি। এছাড়া আমাদের এই বিধানসভা এলাকা প্রায় 7টা গ্রাম পঞ্চায়েত সীমান্তের কাঁটাতরের বেড়ার ওখানে আছে। সেই বেড়ার ওপাশে একটি গ্রাম আছে, 7 গ্রাম। এই গ্রামগুলিতে যারা আটকে পড়েছে, 62টা পরিবার আছে, তাদেরকে চাল ডাল খাওয়ার ব্যবস্থা ইত্যাদি করার জন্য আমরা করেছি। এর মধ্যে এই নানাভাবে এইভাবে আমরা কিন্তু প্রায় 350 কুইন্টাল চাল এবং তার সঙ্গে অন্যান্য আলোচনা ইত্যাদি আমরা বিলি করেছি দলের পক্ষ থেকে বা বিধায়ক হিসেবে সহযোগিতার মাধ্যমে। এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে এই সমস্ত সহযোগিতার পাশাপাশি আমাদের মমতা ব্যানার্জি সরকারে বারে বারে একটা কথাই বারে বারে বলছেন যে লকডাউনের পিরিয়ডে মানুষের হাতে নগদ টাকা, এই নগদ টাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা ধরুন জয় বাংলা প্রকল্প 60 বছরের ঊর্ধ্বে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের মানুষদেরকে জয় বাংলা বা জয় জোহার প্রকল্পে 1000 টাকা করে মাসে এই নতুন করে একটা সুযোগ দেওয়া হলো। নগদ টাকাটা 2 মাস করে পেয়েছে। ইতিমধ্যে আমাদের মাথাভাঙা
ব্লক 1-এ 1670 জন এবং শীতলকুচি ব্লকে স্কিম জমা পড়েছে 6,957। অ্যাপ্রুভটা এখন এর মধ্যে থেকে হবে। তো মোটামুটিভাবে প্রায় 7-8 হাজার মানুষ এই জয় বাংলা প্রকল্পে তারা পেনশনটা তারা পাবে বা পাচ্ছে। তো নানাভাবে নগদ টাকা দেওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে। 100 দিনের কাজ জোর কদমে চালানো হচ্ছে যাতে মানুষ হাতে পয়সা পায়। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার যে 20 লক্ষ কোটি টাকার ঘোষণা করলেন, মানে সীতারামন হচ্ছে তোমার অর্থমন্ত্রী, 10 দিন যাবৎ কিস্তিতে ভাষণ দিলেন, কিন্তু তারা নিট ফন্ডটাকে বুঝছিল। অর্থাৎ আমাদের বারে যারা অর্থনীতিবিদ তারা বারে বলছেন যে লকডাউনের পিরিয়ডে মানুষ কর্মহীন, হাতে নগদ টাকা নেই, নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করে। তারা এখন বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে আছে। একজন বাড়িতে আছে, যার জন্য কন্টেনমেন্ট জোন একটা করা হয়েছে শিবপুর এলাকায়। তো নিয়ন্ত্রণের মধ্যেই আছে, আরও যাতে ব্যাপকভাবে না হয় তার জন্য সকলেই আমরা চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করবেন। এইটুকুই হচ্ছে আমাদের মূলত বক্তব্য। তো আমি আপনার শেষ করছি। মতো তো পাবে জয় বাংলা তো বাদ যাওয়ার কথা না, কারণ যারা না, বাদ যাওয়ার কারণটা আছে কিছু বয়সের বেরোচ্ছে। তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট যেমন আগে মানে মাঝখানে করে দেওয়া হয়েছিল যে একটা কারো পরিবারের সার্টিফিকেট হলেই চলবে, এই সমস্ত আছে। তবে এখনও কিছু বাদ আছে ডিজিটাল রেশন কার্ড না থাকার জন্য। কিছু অ্যাপ্লিকেশন এখনও হয়নি, সেগুলো অ্যাপ্লিকেশন আবার ডিজিটাল রেশন কার্ড পেলে পরে হয়ে যাবে। জয় বাংলা প্রকল্পটা খুব কার্যকরী হয়েছে। শীতলকুচি বিধানসভা কেন্দ্রে কোয়ারেন্টাইন সেন্টার কতগুলো আছে? কোয়ারেন্টাইন সেন্টার যেটা সরকারি মানে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন সেন্টার 11টা হচ্ছে আমাদের শীতলকুচি ব্লকে, আর 6টা ছিল আমাদের মাথাভাঙা ব্লক 1-এ। এর মধ্যে কিছু চলে গেল। হ্যাঁ, 8টার মধ্যে যে গোপালপুর খালি হয়েছে, হ্যাঁ যায়, মানে 8টার মধ্যে 2-1টা খালি হয়েছে। তো ধরুন 11টা 19-20টা আর কি, 19টাতে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন সেন্টার। আচ্ছা, এই আর কমিউনিটি সেন্টারটা যেটা ওই বাড়ির পাশে, বাড়িতে ঢুকতে দেয় না, স্কুল দিয়ে এইটা মোটামুটিভাবে আমার ধরো 50টার মতো হবে। কারণ গোপালপুর অঞ্চলে 15টা আছে, গড়িঘাট অঞ্চলে 15টা, 30টা। শিকারপুর অঞ্চলে 3টার খবর পাওয়া গেল, উৎসাবাড়িতে একটা আছে, মাত্রাটায় এইরকম জোরপাটকিতেও আছে। শীতলকুচিতে ইনস্টিটিউশন মানে কমিউনিটি কোয়ারেন্টাইন সেন্টার এটা শুধু লালবাজারে একটা আছে, এছাড়া এখনও পর্যন্ত আমার কাছে খবর আছে। আচ্ছা, এ পর্যন্ত যে বিধানসভা এরিয়াতে কতজন পরিযায়ী শ্রমিক ফিরে এলো? এটা সংখ্যাটা হচ্ছে যে মানে বিডিও অফিসের তথ্য অনুযায়ী আমাদের প্রথমে 22,000 এসেছিল, বেশিরভাগ ইটভাটা, তার সঙ্গে অন্যান্য রাজ্যের লোক এসছে। তার পরবর্তীকালে যে আসতেছে 3 দিন হলো নেপাল ভাটার থেকে আসতেছে, আরও 5 দিন চলবে, 8 দিন লাগবে। মোটামুটিভাবে এটা 5,000-6,000-এর মতো আছে। নেপাল থেকে 30,000 ধরে নিতে পারি, যে 30,000 সকলে মিলে 30-35,000 লোক তারা কিন্তু আছে। শীতলকুচি ব্লক, শীতলকুচি মাথাভাঙা 1-এ 8,000 এসেছিলো। আচ্ছা যে সময় 22,000 ওখানে আসলো, সেখানে এখানে 8,000 এসেছিলো। আচ্ছা, কারণ মাথাভাঙা ব্লক 1-এ যারা আসছে তারা বেশিরভাগই হায়দ্রাবাদ, চেন্নাই, মহারাষ্ট্র এই সমস্ত এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে। আচ্ছা, এই ব্লক 1টার হচ্ছে যারা শ্রমিক তারা আবার এই কাজে বেশি যায়। শীতলকুচি ব্লকের শ্রমিক ইট ভাটায় বেশি। ইট ভাটা। এই ক্যাটাগরি একটু দুইটা।
ফলে এখানে সংখ্যাটা শীতলকুচির তুলনায় কম, কিন্তু বেশিরভাগ রেড জোন থেকে আসে। রেড জোন থেকে আসে। মহারাষ্ট্র, চেন্নাই, গুজরাট এই সমস্ত জায়গা থেকে আসে। আচ্ছা, কোয়ারেন্টাইন থেকে ফেরত যাওয়া যে পরিযায়ী শ্রমিকরা আছে তাদের পরবর্তী শারীরিক চেক আপের কোনো ব্যবস্থা আছে কি? না, একটা চেক আপ তো করে ঢোকানো হচ্ছে, থার্মাল চেকিং যেটাকে বলা হয়, এবং ছেড়ে দেওয়ার সময় করা হচ্ছে। কিন্তু অসুস্থ একটু যারা হলো লালা রস, যেটা সোয়াব টেস্ট করা হচ্ছে, সেই সোয়াব টেস্টের রিপোর্টটা নেগেটিভ আসার করে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, 2টা শ্রমিক এখনও আছে এইরকম শীতলকুচি, তারা কিন্তু ছুটি পাচ্ছে না। পজিটিভ। সেকেন্ড টেস্ট, আচ্ছা, সেকেন্ড রিটেস্টের জন্য গেছে, কিন্তু রিপোর্ট এখনও আসে। সেই রিপোর্টটা আসলে পরে তাদেরকে সরার অবস্থা। সেটা দুইজন। আচ্ছা, এখনো পর্যন্ত মানে যে সোয়াব টেস্ট হয়েছে তাদের সংখ্যাটা কত? সোয়াব টেস্ট সংখ্যাটা কত? সোয়াব টেস্টের সংখ্যাটা টেস্ট হয়েছে এরকম হ্যাঁ। প্রায়, যেগুলো কোয়ারেন্টাইন সেন্টারে ছিল, হ্যাঁ, মূলত আমি জানি হাজরাহাট এবং বিভিন্ন জায়গায় কত প্রায় 50-60 জন তো হবে। 50-60 জন। তার মধ্যে 2 জন নেগেটিভ আসছে, 2 জন পজিটিভ আসছে। 2 জনের পজিটিভ আছে, না পজিটিভ আছে 4 জন। পজিটিভ 4 জন। গোয়াভবনে 2 জন, শীতলকুচিতে 2 জন। এই 4 জনেই 5 জন। আচ্ছা, 1 জন তো বাড়িতে আছে আচ্ছা, জোর প্রাকটিকটা, আর 4 জন কিন্তু এখনও সেন্টারে আছে। তাদের রিটেস্টের রেজাল্ট আসবে বলে এখানে সারা। সাধারণত এই যারা ফিরলো এরা তো থার্মাল টেস্টিংয়ের মধ্য দিয়ে বাড়ি ফিরলো। স্বাভাবিকভাবে এদের আপনাদের বিধানসভা কেন্দ্রিক বা সরকারের বা প্রাতিষ্ঠানিকভাবে এদের শারীরিক চেক আপের কোনো ব্যবস্থা কি ভাবনা আছে? না, সেটা আছে যে যাদের যেখানে বাড়ি, হ্যাঁ, সেই বাড়িতে যখন যারা যাচ্ছে তাদের সেখানে আশা কর্মী সঙ্গে সঙ্গে রিপোর্ট করছে। আচ্ছা, এবার যদি কারো জ্বর হয় বা সর্দি কাশি হয়, তাহলে আশা কর্মীরা প্রতিনিয়ত তারা যোগাযোগ করছে এবং সঙ্গে সঙ্গে হেলথ ডিপার্টমেন্টকে জানানো হচ্ছে। যদি তার চিকিৎসার প্রয়োজন হয় তাহলে স্বাস্থ্য বিভাগ থেকে লোক গিয়ে তাকে নিয়ে আসবে, চিকিৎসার ব্যবস্থা হবে। উপসর্গ যদি দেখা যায়, তার মানে আশা কর্মীদের মাধ্যমে তাদের আশা কর্মীদের মধ্যে ইনফরমেশনটা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, যারা আমরা মনে করি পশ্চিমবাংলায় বিজেপি তারা যতই চেষ্টা করুক, মমতা ব্যানার্জির বন্ধন করার চেষ্টা করুক, তারা সফল হবেন না। পশ্চিমবাংলায় যে সমস্ত পরীক্ষার ব্যবস্থা আপনারা ইতিমধ্যে খবরের কাগজ মিডিয়াতে দেখেছেন, যে কিটের মাধ্যমে পরীক্ষা করা হয় পজিটিভ বা নেগেটিভ, সেই কিটও কিন্তু ত্রুটিপূর্ণ কিট আমাদের পশ্চিমবাংলায় পাঠিয়েছিলেন দিল্লি থেকে, যেগুলো পরবর্তীকালে ফেরত গেছিল। এই ত্রুটিপূর্ণ কিটের জন্য এই সংখ্যারও গোলমাল সেই সময় আমরা লক্ষ্য করেছিলাম। কাজে পশ্চিমবাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যে অবহেলা, এই ত্রুটিপূর্ণ কিটের মাধ্যমেই আমরা কিন্তু বুঝতে পারি। উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের মতন এই রাজ্যগুলি তারাও সংক্রমিত, কিন্তু পশ্চিমবাংলার তুলনায় তারা কিন্তু সংখ্যায় অনেক বেশি আছে। আমরা একটা কথা বলি যে যদি হিসাবের তথ্যের মধ্যে আমরা যাই, দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা এই রাজ্যগুলি পশ্চিমবঙ্গের থেকে এই যে আমরা যদি তুলনামূলকভাবে দেখি, পজিটিভ কেসের হার 2.90% হারে আমরা এখন 9ম স্থানে আছি। জাতীয় গড় হচ্ছে 5.13। এটা গত 6 তারিখের লাভ রিপোর্ট অনুযায়ী। এই জায়গায় আমরা একটা গর্ব করি না যে আমরা কম আছি, কিন্তু এটা থেকে আরও কমানো দরকার আছে। এটা হচ্ছে এই বিষয়ে, এই করোনার বিষয়ে
যে বিভ্রান্তিমূলক কথাবার্তা বিজেপি বা কেন্দ্রীয় সরকার হচ্ছেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আর গাইডলাইন অনুযায়ী হচ্ছে। এই 100 দিনের একটা কথা বলা হচ্ছিল, এই 100 দিনের কাজটা প্রত্যেকটা বুথে এটা কত সংখ্যক শ্রমিককে দেওয়া সম্ভব হবে? এক একটা বুথে কত সংখ্যক শ্রমিককে দেওয়া সম্ভব হবে? না, সেটা তো হচ্ছে স্কিমের উপর নির্ভর করে। আচ্ছা, কিন্তু আমাদের সরকারের যে গাইডলাইনটা যে সমস্ত জব কার্ডকে কাজ দিতে হবে আচ্ছা, এবং পরিযায়ী শ্রমিক যাদের কার্ড নাই তাদের করে নতুন করে কার্ড বানায় দিতে হবে। আচ্ছা, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে স্কিম তো লাগবে, তো স্কিম যাদের আছে যেমন পুকুর কাটা হচ্ছে, হ্যাঁ, অনেকগুলা শ্রমিক একসঙ্গে কাজ করতে পারে, কিন্তু সেইভাবে বুথ ভিত্তিক ধরেন এক একটা জিপিতে কোনোখানে প্রতিদিন ১,৫০০ বা ১৮০০ প্রতিদিন হচ্ছে, আবার হচ্ছে কোনো জিপিতে হয়তো ৭০০-৮০০ হচ্ছে। কিন্তু সরকার আমাদের ব্লকের টার্গেট হচ্ছে যে প্রতিদিন প্রতিটা গ্রাম পঞ্চায়েত মিনিমাম ১,০০০ করে করতে হবে। গ্রাম পঞ্চায়েতে ১,০০০ মিনিমাম পার ডে পার ডে। তাহলে ধরুন শীতলকুচি ব্লকে তারা ৮,০০০ হয়ে যায়, তো সেটাকে আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে আর মাটি কাটার কাজ করা পুরোটা অসুবিধা হবে। তো 100 দিনের কাজে নানান পরিকল্পনা আবার নিচ্ছে, বৃক্ষরোপণ হবে বর্ষাকালে বা হাউসের মধ্যে IBS হবে, এই সমস্ত শুরু হয়ে যাবে। সমস্ত শ্রমিককেই যাতে কাজ দেওয়া যায় সেটার উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। স্যার